ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। মমতা ব্যানার্জি দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়ল। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল। কেন করবে না মমতা ব্যানার্জি দল? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে, সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের এমপি ওয়াকফ সম্পত্তি দখল করেছে। মমতা ব্যানার্জির দলের এমএলএ ওয়াকফ সম্পত্তি দখল করেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, নেতা কেতারা, মমতা ব্যানার্জি দলের তৃণমূল কংগ্রেসের নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, এই প্রমাণ অনেক আছে। ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যতটুকু আছে লুটার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল? দুটো তিনটে কথা বলেছিল, যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও, এখানে গুলোগুলি করবেন না, তাহলে আমার থেকে বড় শত্রু হবে না, কিছু কথা। আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে, এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না, ইমপ্লিমেন্ট হতে দেবো না। বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি। তারা কি ভেবেছিল? হয়তো মমতা ব্যানার্জি আছে, অসুবিধা হবে না। আর এখন আমরা কি দেখছি? সময় স্বল্প, এই সময় মমতা ব্যানার্জি তড়িঘড়ি করে, মানে সাপও মরল লাঠিও ভাঙলো না, তড়িঘড়ি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পোর্টালে। তো আমার প্রশ্ন এখানে, যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে, তখন আমাদের ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জি পুলিশ দিয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনে 5টি মামলা ওই দিনকে হয়। সেই দিনকে আমি ভাঙড় ডিভিশনে ছিলাম না, আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম, শিয়ালদার দিকে ছিলাম, আমার নামে মামলা। শুধু তাই নয়, শামশেরগঞ্জ অত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে, নিরহ ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকফকে কেন্দ্র করে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো, তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল। তখন পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা। আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদেরকে নিয়ে দ্বিচারিতা করতে পারে। আমরা কি যুক্ত করেছিলাম? যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। তা করেনি। আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক ওয়াকফ আইনের বিরুদ্ধে, সেটা করেনি। আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে। এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিমবাংলার মুসলমানদের, তাহলে আগামী দিন কিন্তু আরো দুরবস্থা হয়ে আসবে। সময় স্বল্প আর কখন হবে। তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই, তা আপনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ আইন লাগু হবে না, এখন তাহলে অমিত পোর্টালের আপলোড মানেই আপনি ওয়াকফ আইনকে মেনে নিলেন, স্বীকার করে নিলেন। এর জবাবটা আপনাকেই দিতে হবে। কেন আপনি মুসলমান সহজ সাদাসিধে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন? কেন আপনি ভুল বিভ্রান্তের মধ্যে মুসলমানদেরকে ফেলছেন? আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, যে এই ধরনের চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, এখন তো মানুষের চোখও চুরি করে দিচ্ছে না। এই চোরাদের দুর্নীতি, নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে ধীর গতিতে করে, সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি, তোমার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি মেনে নিচ্ছি, তুমি আমাকে ভাই মাস করো। অর্থাৎ ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে, তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে। তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে। আমি আবারও বলছি, বিগত দিনে বলেছি, যতটুকু মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, গোরস্থান, খানকা, মাকবারা আছে, আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে। মমতা ব্যানার্জি মামলা করেনি, অভিষেক ব্যানার্জি মামলা করেনি, আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে। তাই অনুরোধ করছি, মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না। সময় স্বল্প। ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল, আন্দোলন করলো কলকাতাতে, তারপরে দিন আবার হেড ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আবার 90,000 অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য। আবার বলছে এসআইআর এর 2 বছরের কাজ 2 মাসে করছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। আপনি না অফিসার দিলে তো হতোই না, আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপর বিএলওদের উপর তো চাপ পড়ছে। আপনার কথা ঠিক। তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে। মুসলমান সমাজকে বলবো, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে,
এটা আপনারা ভুলে গেলে হবে না। কেন করবে না মমতা ব্যানার্জি দল? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে, সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের এমপি ওয়াকফ সম্পত্তি দখল করেছে। মমতা ব্যানার্জির দলের এমএলএ ওয়াকফ সম্পত্তি দখল করেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, নেতা কেতারা, মমতা ব্যানার্জি দলের তৃণমূল কংগ্রেসের নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, এই প্রমাণ অনেক আছে। ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যতটুকু আছে লুটার চেষ্টা করছে। হয়তো 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী। আমি আমার লাইফে 63 বছর বয়স, 43 বছরের রাজনীতিতে কোনোদিন সংকীর্ণতা কি জিনিস, সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না। যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল, তখন মিয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় 9টার সময় মার্ডার করে দিয়েছিল। সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা 20,000 মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি। আমি কলকাতার গড়িয়াহাটে ছিলাম, এসপিসি সুধাকর আমাকে ফোন করে ডাকিয়ে এনে আমি 20,000 জনতার সামনে সেই ডেড বডি উঠিয়ে নিজে বহরমপুরে পোস্টমর্টম করে এনে মাটি দিতে যাব। আবার বাধা দিয়েছিল মুসলিমরা। আমি নিজে মসজিদের মাইক ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে হুমায়ুন কবির। তারপরেই যে ঘোষরা মার্ডার করেছিল তাদের বাড়ির কোন রকম আঘাত করতে দিইনি। আমি নিজে গিয়ে তাদের বাড়িতে সান্ত্বনা দিয়েছিলাম যে যারা মার্ডার করেছে তারা পালিয়ে গেছে, তাদের পাশাপাশি গ্রাম, পাশাপাশি বাড়ি, তারা যেন সেই হিন্দু পরিবারের মা বোনদের উপরে কোনো টর্চারিং না করে, কোনো অত্যাচার না করে। তখন আপনার প্রশাসন কি করে? তৃণমূল এত বড় বড় কথা বলছে, হুমায়ুন কবিরকে গদ্দার বলছে, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে, মোল্লা নেতা বলছে। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলার সভাপতি, আবার হজ কমিটির চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে সামনে, সেদিন সে কি করছিল? আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল? আপনার শামসেরগঞ্জ জেলার ওসি সেদিন কি করছিল? কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ঠেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার পুলিশ 13টা তর্তদা যুবক যাদের 22 থেকে 30 বছর বয়স, তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফার করে দিল। 13টা ফ্যামিলি শেষ হয়ে গেল। হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে চন্দন দাস খুন হলো। সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না, জঘন্যতম খুন, তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থ